দেখো তোমাদের আজকে আমি কেমিস্ট্রির একটা খুব প্রয়োজনীয় চ্যাপ্টার, অ্যাসিড, ক্ষার, ক্ষারক, লবণ, এটা শুরু করব। অ্যাসিড, অ্যালকালি, বেস অ্যান্ড সল্ট। কোশ্চেন হচ্ছে তোমাদের যে সিলেবাস ক্লাস 9-এর বইটা, সেই বই অনুসারে অ্যাসিডের যে ধারণাটা আছে বা ক্ষার বা ক্ষারকের ধারণাটা আছে সেটা খুব সীমাবদ্ধ, খুব লিমিটেড। কিন্তু যখন তোমাদের প্রশ্নগুলো করতে যাচ্ছ, ধরো রয় মার্টিনের কোশ্চেন ব্যাংকটা করতে যাবে বা একটু ভালো কোশ্চেন সলভ করতে যাবে, তখন দেখবে কিছু কিছু কোশ্চেন আছে যে তোমার সঠিক ধারণা না থাকলে ওই প্রশ্নের উত্তরটা তুমি করতে পারবে না, এবং যে প্রশ্নটা তুমি করবে হয়তো কোনো সহায়িকা বই বা কোনো শিক্ষক তোমাকে নোটটা লিখে দিয়েছেন, সেই নোটটা মুখস্থ করে বলবে। কিন্তু এটা তো বাঞ্ছনীয় নয় যে তুমি ধারণাটা নিলে না অথচ মুখস্থ করে লিখলে, সেটা ঠিক নয়। সেই জন্য আমরা যদি একটু ভালো করে পড়ি তাহলে সমস্ত ধরনের প্রশ্নেরই উত্তর করা যায়। তো কোশ্চেন হচ্ছে কেমিস্ট্রি। দেখো, কেমিস্ট্রি বা রসায়ন সাবজেক্টটা, কেমিস্ট্রি সাবজেক্টটাই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, ল্যাব বেস সাবজেক্ট। ল্যাবরেটরিতে কাজ করতে হবে তোমাদের 11-12-এ উঠলে, তখন দেখবে ল্যাব বেস সাবজেক্ট। অর্থাৎ ল্যাবে ঢুকলেই তোমাকে যেসব জিনিস নিয়ে হ্যান্ডেল করতে হবে সেটা হচ্ছে অ্যাসিড, ক্ষার, লবণ, এগুলো নিয়ে তোমাকে কাজকর্ম করতে হবে। সেই জন্য তোমার অ্যাসিড, ক্ষার এবং লবণ বা ক্ষার বা ক্ষারক এবং লবণ, এদের একটা সঠিক ধারণা থাকা দরকার। অবশ্যই তুমি পাঠ্য যেটা আছে সেটা অবশ্যই পড়বে, কিন্তু সমস্ত ধারণাটা যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি যেমন সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে, তেমনি সাবজেক্টটা সম্পর্কে একটি সঠিক নলেজ নিলে দেখবে তোমার সাবজেক্টটার প্রতি একটা ভালোবাসা বেড়ে যাবে। তো আমরা একটু ডিটেলস পড়ার চেষ্টা করি, একটু জানার চেষ্টা করি। হয়তো আপনাদেরকে ভালো লাগবে না, স্যার সিলেবাস এত কম আছে বইয়ে, আপনি এত বেশি বলছেন। দেখো, পড়ো, শোনো, কাজে দেবে। দেখো, অ্যাসিড, এটা কি জিনিস পরে ডেফিনেশনটা পরে বলছি। কিন্তু দেখো, এটা একটা অ্যাসিড কাকে বলে তার তিনটে তত্ত্ব আছে, থিওরি আছে। তিনটে থিওরি। এক হচ্ছে আরহেনিয়াস তত্ত্ব, আরহেনিয়াস তত্ত্ব, আরহেনিয়াস থিওরি। 2 নাম্বার ব্রনস্টেড অ্যান্ড লাউরি। ব্রনস্টেড ও লাউরি। ব্রনস্টেড ও লাউরি তত্ত্ব অ্যান্ড লাউরি। 3 নাম্বার হচ্ছে লুইস তত্ত্ব। লুইস কনসেপ্ট বা থিওরি, কনসেপ্ট বলতে পারো বা থিওরি, লুইস কনসেপ্ট অর থিওরি, লুইসের ধারণা অনুসারে। তাহলে তিনজন লোক দেখো, তিনজন লোক, আরহেনিয়াস, ব্রনস্টেড এবং লুইস, তিনজন লোক অ্যাসিড সম্পর্কে একটা থিওরি দিয়েছেন, কাকে অ্যাসিড বলা যায়। তাহলে একটা একটা করে তত্ত্ব আমরা পড়ব। প্রথমে আরহেনিয়াসের তত্ত্ব, তারপরে পড়বো ব্রনস্টেড লাউরির তত্ত্ব, তারপরে পড়বো লুইস তত্ত্ব। দেখো, তোমাদের কোশ্চেন ব্যাংকগুলোতে দিয়ে দেবে BF3, এটা অ্যাসিড না ক্ষার না লবণ। তোমরা জানো হাইড্রোজেন যৌগ মাত্রই অ্যাসিড, কিন্তু এখানে হাইড্রোজেন আছে কি? এটা একটা অ্যাসিড, তাহলে এখানে কি কোনো হাইড্রোজেন আছে? নেই। তাহলে তোমার এই তত্ত্ব অনুসারে এটা অ্যাসিড।
তাহলে তুমি যদি এই তত্ত্বটা না জানো, তাহলে কোশ্চেন ব্যাংকের এই যে এটা অ্যাসিড, এইটা তোমাকে কেউ লিখে দিল কিংবা কোনো সহায়িকা বই দেখবে, তাহলে না দেখে মুখস্থ করলে ওইটা বলতে পারলে, কিন্তু সঠিক ধারণা পেলে না। তাহলে হাইড্রোজেন মাত্রই, অ্যাসিড মাত্রই হাইড্রোজেন থাকবে এমন কোনো কথা নয়। আমরা কি করেছি, যে হাইড্রোজেন ঘটিত যৌগগুলোকে যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে হাইড্রোজেন আয়ন দেয় তাদের অ্যাসিড বলে, সেটা এই তত্ত্ব। কিন্তু তোমাকে বলে দিল এটা অ্যাসিড না ক্ষার, তখন তুমি আর বলতে পারবে না। সেই জন্য আমার এই তত্ত্ব দুটোও পড়া দরকার। তো দেখো, প্রথমে আমরা আরহেনিয়াস তত্ত্ব বলবো, আরহেনিয়াস থিওরি। তো আরহেনিয়াস থিওরি অনুসারে কি? আরহেনিয়াস থিওরি হচ্ছে, দেখো, যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ, মানে হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ, দ্য হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে H+ আয়ন দেয় ক্যাটায়ন রূপে, কেবলমাত্র ক্যাটায়ন রূপে H+ দেয়। দেখো এইটা, এই জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে যদি ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন দেয়, তাদের বলা হয় অ্যাসিড। এটা একটা হাইড্রোজেন ঘটিত যৌগ, ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন। ধরো অনেকগুলো ক্যাটায়ন দিল না, H+ আয়ন শুধু দেবে, এই ধরনের ক্যাটায়ন। The hydrogen containing compounds which produce H+ ion in aqueous solution, those are called acids. দেখো নাইট্রিক অ্যাসিড, এটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম সাইন, উভয়মুখী সাইন চিহ্ন। এই সালফিউরিক অ্যাসিড 2H+ plus SO4 2-, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটেট আয়ন, এটা অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটেট আয়ন। ফর্মিক অ্যাসিড, ফরমেট আয়ন, এটা হচ্ছে অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন, অ্যাসিটেট আয়ন। এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড। এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড, দেখবে পিঁপড়েতে থাকে ফর্মিক অ্যাসিড, ফর্মিকা থেকে এসছে কথাটি, ফর্মিক অ্যাসিড, ফর্মিকা মানে হচ্ছে পিঁপড়ে, ফর্মিক অ্যাসিড। ফরমেট আয়ন, এটা হচ্ছে ফরমেট আয়ন, ফরমেট আয়ন, ফরমেট আয়ন। তাহলে দেখো আরহেনিয়াসের তত্ত্বটা কি বললো? আরহেনিয়াস তত্ত্ব, যে সকল হাইড্রোজেন ঘটিত যৌগ, প্রত্যেকটা যৌগের মধ্যে হাইড্রোজেন আছে, দেখো এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, এখানে চারটে হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেন ঘটিত যৌগ, মানে হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস, যারা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে ক্যাটায়ন রূপে কেবলমাত্র H+ আয়ন, এইটা দেখো H+ আয়ন দিয়েছে, এখানে H+ আয়ন দিয়েছে, এখানে H+ আয়ন দিয়েছে। The hydrogen containing compounds which can produce H+ ion only as cation, those are called acid. দেখো এটা হচ্ছে, এই তত্ত্বটা হচ্ছে পুরনো তত্ত্ব, মানে জলীয় দ্রবণের বিয়োজনের পুরনো তত্ত্ব, কিন্তু তত্ত্বটা ঠিকই যে H+ আয়ন দেয়। অ্যাকচুয়ালি কি, প্রকৃতপক্ষে H+ আয়নের কোনো অস্তিত্ব নেই, H+ আয়নের অস্তিত্ব নেই, has no existence। H+ আয়নের কোনো অস্তিত্ব নেই। তাহলে H+ আয়নের যদি অস্তিত্ব না থাকে, তাহলে আমরা কেমন করে বললাম H+ আয়ন দেবে? সেই জন্য মডার্ন থিওরিটা বলছে H+ আয়ন না থেকে H3O+ আয়ন থাকে, এটাকে বলা হয় হাইড্রোক্সোনিয়াম আয়ন।
তাহলে এই আয়নটা কিভাবে গঠিত হয়? দেখো, এই আয়নটা H3O+ আয়ন রূপে থাকে, H3O+ আয়ন রূপে থাকে। তাহলে এইটা কিভাবে হয়? দেখো, এইটা তৈরি হয় কিভাবে। জলের গঠন এরকম। এই তোমরা ক্লাস 10-এ উঠে পড়বে। এটা কোভ্যালেন্ট বন্ড, আয়নিক বন্ড, সমযোজী বন্ধন এবং আয়নীয় বন্ধন, এবং অসমযোজী বন্ধনটা 11-এ গিয়ে পড়বে। তাও একটু জেনে রাখো। দেখো এটা কিভাবে তৈরি হয়। এইবার H+ আয়ন এর সঙ্গে একটি বন্ড তৈরি করে। এই বন্ডটাকে বলা হয় অসমযোজী বন্ড, মানে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড। তাহলে কি হলো, এ ইলেকট্রন দুটো একে দিল, এটা পজিটিভ চার্জটা, ইলেকট্রনের আধান নেগেটিভ, নিউট্রাল, নেগেটিভ চার্জ, ইলেকট্রনস আর নেগেটিভলি চার্জ, এই দুটো ইলেকট্রনের চার্জ নেগেটিভ, সেই জন্য নেগেটিভ চার্জ যখন পজিটিভ চার্জকে দেবে নিউট্রাল হয়ে যাবে। কিন্তু এর ইলেকট্রন ঘাটতি পড়ে যাবে বলে এইটা হবে এই রকম এইচ, এইটা হচ্ছে প্লাস চিহ্ন হয়ে যাবে এর উপর। তাহলে এটা নিউট্রাল হয়ে গেল, সেই জন্য এটার উপর চার্জ, তাহলে পুরোটার উপর লেখা হয় পজিটিভ চার্জ। এটা তোমাদের 11-এর জিনিস, যদিও একটু বুঝতে অসুবিধা হবে, তাও বুঝিয়ে দিলাম যে জল H+ আয়নের সঙ্গে বিক্রিয়া করে এই হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি করে H3O+। জল H+ আয়নের সঙ্গে, এই হাইড্রোজেন আয়নের সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোক্সোনিয়াম আয়ন তৈরি করে, বা হাইড্রোনিয়াম আয়ন বা হাইড্রোক্সোনিয়াম আয়ন এটাকে বলা হয়। তাহলে দেখো, এটা তাহলে কি জলীয় দ্রবণে, অ্যাকুয়াস সলিউশনে H+ এর অস্তিত্ব নেই, তাহলে কিসের অস্তিত্ব আছে? H3O+ এর অস্তিত্ব আছে। তাহলে বিক্রিয়াটা, সঠিক বিক্রিয়াটা কি হবে? HCl প্লাস জল, মানে জলীয় দ্রবণ অ্যাকুয়াস, এটা হলে অ্যাকুয়াস। তখন এটা কি হয়ে যাবে? দেখো, এটা হয়ে যাবে H3, যে H+ ছিল সেই H+ থাকবে না। আগে কি ছিল? দেখো, আগে ছিল H+, শুধু এটা ভেঙে যাচ্ছিল, এবার জল পেল, তাহলে কি হবে? H3O+। দেখো হাইড্রোজেন কটা? দুটো, একটা, তিনটে হাইড্রোজেন। অক্সিজেন কটা? একটা, ও, কিন্তু মাথার উপর হয়ে যাবে প্লাস, ক্যাটায়ন, আর এই Clটা অ্যানায়ন হবে। তাহলে এখানেও তাই। এটাকে যদি আমরা লিখি, আচ্ছা এখানে ওয়াটার করে দিই, সবগুলোর সঙ্গে জল যোগ করে দিই, HNO3 প্লাস ওয়াটার, তাহলে এটা কি হবে? তাহলে এটা হয়ে যাবে, দেখো আমার H3O+, এই দুটো, একটা, তিনটে হাইড্রোজেন, আর অক্সিজেন একটা, 3+, আর নাইট্রেট আয়ন, নাইট্রেট রেডিক্যাল। তাহলে সালফিউরিক অ্যাসিড কি হবে? H2SO4 প্লাস ওয়াটার। তাহলে এখানে কি আসবে? দেখো হাইড্রোজেন কটা আছে? দেখো দুটো, চারটে হাইড্রোজেন। কিন্তু আমার যদি H3O+ হয়, তাহলে কি লাগবে? দেখো এটা 4টে হয়ে গেল, এটা 3টে হয়ে গেল। তাহলে এখানে যদি 2 নিই, কত হয়? দেখো তো, 2 নিলে 6টা হয়ে যাচ্ছে। তাহলে 6টার অক্সিজেন দুটো, তাহলে এখানে 2 দেবো, কারণ সালফেট মূলক একটাই আছে। দেখো সালফেট রেডিক্যাল, তাহলে এখানে 2H2O, 2H3O+ প্লাস সালফেট। তাহলে এইটার ক্ষেত্রে কি হবে? এইটার ক্ষেত্রে অ্যাসিটিক অ্যাসিড প্লাস H3COOH প্লাস H2O, তাহলে এটা কি হবে? H3O+, দুটো, একটা, তিনটে। ফর্মিক অ্যাসিডে তাহলে কি আসবে? ফর্মিক অ্যাসিডের ক্ষেত্রে কি আসবে? H3OOH প্লাস H2O। ফরমেট আয়নটাকে লিখে ফেলো, ফরমেট আয়ন প্লাস H+ ছিল, সেই H+টা কি হবে? H3O+। তাহলে কত? দেখো দুটো, একটা, তিনটে হাইড্রোজেন, অক্সিজেন একটা, আর এর যে 3টে, এই আয়নটা ফরমেট আয়ন। এইটা গেল তোমার হচ্ছে আরহেনিয়াসের। দেখো এই তত্ত্বটা, তাহলে আরহেনিয়াসের, অ্যাকর্ডিং টু আরহেনিয়াস থিওরেম, আরহেনিয়াসের তত্ত্ব অনুসারে সেই সকল হাইড্রোজেন ঘটিত যৌগকেই অ্যাসিড বলবো যারা শুধু জলীয় দ্রবণে H+ আয়ন বা H3O+ আয়ন দেবে। তার মানে কি, জলীয় দ্রবণ ছাড়া, অ্যাকুয়াস সলিউশন ছাড়া আরহেনিয়াসের অ্যাসিডের ধারণাটা অকেজ, ইনভ্যালিড। আরহেনিয়াস থিওরেম ইজ ইনভ্যালিড ফর নন অ্যাকুয়াস সলিউশন।
নন অ্যাকুয়াস সলিউশন। তাহলে অজলীয় দ্রবণে আর্নিয়াসের তত্ত্বটি আর প্রযোজ্য হবে না অ্যাসিডের ক্ষেত্রে। তার কিছু লিমিটেশন আছে, দেখো, তার কিছু সীমাবদ্ধতা আছে। তাহলে জল ছাড়া আমরা অ্যাসিড বলতে পারবো না আর্নিয়াসের তত্ত্ব অনুসারে। জল না থাকলে সেটা অ্যাসিড রূপে আচরণ করবে না, জল ছাড়া অ্যাসিড রূপে আচরণ করবে না। বুঝতে পারলে? কিরকম উদাহরণ দেব? দেখো, তরল অ্যামোনিয়া, লিকুইড অ্যামোনিয়া, তরল লিকুইড অ্যামোনিয়া, তরল অ্যামোনিয়া, এটা একটা দ্রাবক। জল যেমন একটা দ্রাবক, সলভেন্ট, লিকুইড অ্যামোনিয়া ইজ অলসো সলভেন্ট। এই লিকুইড অ্যামোনিয়াতে অ্যামোনিয়াম ক্লোরাইড এটা অ্যাসিড রূপে আচরণ করে, এটা অ্যাসিড রূপে আচরণ করে। আর এই লিকুইড অ্যামোনিয়াতে NaNH2 এটা ক্ষার রূপে আচরণ করে, ক্ষার, অ্যালকালি। তাহলে দেখো তো, তাহলে কোশ্চেন হলো, তাহলে এখানে কি কোনো আর্নিয়াসের তত্ত্বটা প্রযোজ্য হলো? ইন দিস কেস আর্নিয়াস থিওরেম ইজ নট ভ্যালিড। এখানে দেখো জল নেই, অ্যামোনিয়া আছে, সলভেন্ট। তাহলে এইটা যে আমার অ্যাসিড, এটা যে অ্যাসিড আর্নিয়াস বলতে পারলো না, এটা যে ক্ষার আর্নিয়াস বলতে পারলো না। ঠিক আছে? তাহলে আমরা আর্নিয়াসের তত্ত্ব অনুসারে দেখলাম অ্যাসিড তারাই যারা জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন বা হাইড্রোক্সিলিয়াম আয়ন তৈরি করতে পারে। এবার যাব আমরা ব্রনস্টেড অ্যান্ড লাউরি তত্ত্ব। এই দুটো তত্ত্ব ভালো করে দেখে নাও, কাজে দেবে। ব্রনস্টেড ও লাউরি তত্ত্ব। ব্রনস্টেড অ্যান্ড লাউরি, ব্রনস্টেড ও লাউরি থিওরি। দেখো, 2 নাম্বার তত্ত্ব, অ্যাসিড কাকে বলে, অ্যাসিডের তত্ত্ব। ব্রনস্টেড অ্যান্ড লাউরি, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, এটা একটা অ্যাসিড, আমরা দেখেছিলাম। তাহলে আর্নিয়াস কি বলেছিল? এটা কখন অ্যাসিড? জলীয় দ্রবণে দিলে অ্যাসিড, অ্যাকুয়াস সলিউশনে দিলে অ্যাসিড। হ্যাঁ, জলীয় দ্রবণে দিলে অ্যাসিড, অ্যাকুয়াস সলিউশনে দিলে অ্যাসিড। তাহলে জল ছাড়া এগুলো অ্যাসিড নয়। কিন্তু ব্রনস্টেড ও লাউরি বলল এরা অ্যাসিড। ব্রনস্টেড ও লাউরি তত্ত্বটা কি? যাদের প্রোটন ত্যাগের ক্ষমতা আছে, দ্য হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ড, হাইড্রোজেন ঘটিত যৌগ যারা প্রোটন ত্যাগ করতে পারে, হুইচ ক্যান রিলিজ প্রোটন, হুইচ ক্যান ডোনেট প্রোটন, those are called acids। ব্যাপারটা বোঝা গেল না? অর্থাৎ অ্যাসিড হলো প্রোটন দাতা, প্রোটন ডোনার। অ্যাকর্ডিং টু ব্রনস্টেড অ্যান্ড লাউরি, অ্যাসিডস আর প্রোটন ডোনার। অ্যাসিড হলো প্রোটন দাতা। তাহলে প্রোটনটা কি আমরা বুঝব। দেখো, প্রোটন কি? প্রোটন H+ আয়নকে বলা হয় প্রোটন, এটাকে বলা হয় প্রোটন। প্রোটন এটা নিয়ে আর বিশদে আলোচনা করছি না, ক্লাস 7 পড়েছ যে প্রোটনকে পি দিয়ে বলা হয়। কেন প্রোটন বলা হয় বলতে পারবে? তোমাদের তো জিজ্ঞেস করা যাবে না, প্রোটন কেন বলবো। দেখো তো, একটা হাইড্রোজেন পরমাণু, এটা হাইড্রোজেন অ্যাটম। ইলেকট্রন কটা? এটা এক ইলেকট্রন, একটা প্রোটন, একটা নিউট্রন 0। তাহলে এই যে নিউক্লিয়াসে দেখো প্রোটন পি একটা, নিউট্রন নেই। সাধারণ হাইড্রোজেন পরমাণুর কোনো নিউট্রন থাকে না, ইলেকট্রন এখানে থাকে। তাহলে এই হাইড্রোজেন যখন একটা ইলেকট্রন ত্যাগ করে তখন কি হয়? H+, এই ইলেকট্রনটা ত্যাগ করে দিল, তাহলে কি হলো? H+, এর ইলেকট্রন নেই, ইলেকট্রন 0, প্রোটন একটা। তাহলে H+ এর প্রোটন একটা, সেই জন্য H+ কে আমরা বলি প্রোটন।
এইচ প্লাস আয়ন মানে হচ্ছে প্রোটন। তাহলে আবার কি বলছি, আবার দেখো বলে নিচ্ছি যে হাইড্রোজেন পরমাণু অ্যাটম, এর নিউক্লিয়াস, প্রোটন একটা, নিউট্রন শূন্য, সাধারণ হাইড্রোজেন। তাহলে ইলেকট্রন কে কক্ষে একটি, তাহলে একটি হাইড্রোজেন, এর ইলেকট্রন একটা, প্রোটন একটা, নিউট্রন শূন্য। এতে যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্যাটায়ন কখন হয়? ক্যাটায়ন ইজ ফর্মড হোয়েন ইলেকট্রন ইজ রিলিজ ফ্রম দ্য আউটার মোস্ট অরবিট। লাস্ট কক্ষ থেকে যখন একটা ইলেকট্রন ছেড়ে দেয়, এই ইলেকট্রনটা ছেড়ে দিলে প্রোটন হয়ে গেল। তাহলে দেখো ইলেকট্রন ছেড়ে দিল মানে ইলেকট্রন জিরো হয়ে গেল, শুধু থাকলো প্রোটন একটা। সেই জন্য এইচ প্লাস আয়নকে বলা হয় প্রোটন। তাহলে অ্যাসিডস আর প্রোটন ডোনার অ্যাকর্ডিং টু ব্রনস্টেড-লাউরি। ব্রনস্টেড-লাউরি অ্যাসিড কাকে বলবো? অ্যাসিড কি? প্রোটন দাতা। অ্যাসিড হচ্ছে প্রোটন দাতা, প্রোটন ডোনার, এরা হচ্ছে অ্যাসিড। প্রোটন দাতা, প্রোটন মানে কি? এইচ প্লাস। তাহলে এইচ প্লাস দাতা, অর্থাৎ যারা প্রোটন দান করতে পারবে অন্যকে প্রোটন দান করতে পারবে, প্রোটন দাতা, এটা মনে রাখবে। অর্থাৎ যারা প্রোটন দান করতে পারে। কিভাবে প্রোটন দান করে দেখো, এইচ প্লাস প্লাস সিএল মাইনাস। তাহলে এ কি করলো? এই এইচ প্লাস আয়ন তৈরি করে অন্যকে দান করবে। কীরকম দেখো, এ প্রোটন গ্রহিতা, আমরা আগে দেখেছিলাম, একটু আগে পড়েছিলাম এই বিক্রিয়াটা, H3O প্লাস হয়েছিল। তার মানে কি, এটা কোথায় এলো? প্রোটনটা কোথা থেকে এলো? অ্যাসিড থেকে প্রোটনটা এলো। কে নিল? জল নিল। তার মানে কি, এ দাতা, এ গ্রহিতা, এ ডোনার, এ অ্যাকসেপ্টার। তাহলে যে ডোনেট করবে, যে ডোনার, তাকেই বলবো কি ডোনার? প্রোটন ডোনার। তাহলে যারা প্রোটন ডোনার তারা কি বলবো? অ্যাসিড। কার তত্ত্ব অনুসারে? ব্রনস্টেড-লাউরি তত্ত্ব অনুসারে। নেক্সট চলো, তাহলে দেখো, ধরো অ্যাসিটিক অ্যাসিড। তাহলে কে প্রোটন ডোনার? এ প্রোটন ডোনার। কেন প্রোটন ডোনার? এ বিয়োজিত হয়ে প্রোটন উৎপন্ন করে। এটা কিন্তু জলীয় দ্রবণে নয়। দেখো তুই বলছে স্যার এটা তো জলীয় দ্রবণে এইচ প্লাস এইভাবে হয়েছিল। না, জলীয় দ্রবণে নয়, এটা জলীয় দ্রবণ ছাড়া। আর্হিনিয়াস যেমন জলীয় দ্রবণ ছাড়া এটা বিয়োজন হতে পারবে না, কিন্তু এর ক্ষেত্রে তা নয়। এর ক্ষেত্রে জলীয় দ্রবণ ছাড়াই প্রোটন দান করতে পারবে। ওটা হচ্ছে আর্হিনিয়াস তত্ত্ব অনুসারে ইন অ্যাকুয়াস সলিউশন, এটা নট ইন অ্যাকুয়াস সলিউশন, জলীয় দ্রবণে নয়। তাহলে ব্রনস্টেড-লাউরি বুঝলাম। এবার লুইস তত্ত্ব। লুইস খুব ইম্পর্টেন্ট, বিভিন্ন জায়গায় তোমাদের বইয়ে লুকিয়ে আছে অনেক জিনিস, যেটা পড়তে গিয়ে তুমি বুঝতে পারবে না যদি লুইস ধারণা না থাকে। লুইস তত্ত্ব, লুইস কনসেপ্ট বা লুইস কনসেপ্ট। দেখো লুইস ধারণাটা অনুসারে অ্যাসিড কাকে বলবো? অ্যাসিড বলবো নিঃসঙ্গ ইলেকট্রন জোর গ্রহিতা। লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্টার। নিঃসঙ্গ ইলেকট্রন জোর গ্রহিতা। আর বেস মানে এটা হচ্ছে ক্ষারক কারা, ক্ষার বা ক্ষারক। কারক কারা। লোন পেয়ার নিঃসঙ্গ ইলেকট্রন জোর দাতা। লোন পেয়ার অফ ইলেকট্রন, এলপি লিখলাম আমি, লোন পেয়ার লিখলাম না, এলপি ডোনার। দেখো এবার প্রশ্ন হচ্ছে তোমার
যে আমরা নিঃসঙ্গ ইলেকট্রন বলতে কি বুঝি। নিঃসঙ্গ ইলেকট্রন, লোন পেয়ার অফ ইলেকট্রন বলতে কি বলবো? লোন পেয়ার। নিঃসঙ্গ কথা কি? যে কারো সঙ্গে সঙ্গ করেনি, সেই নিঃসঙ্গ। লোন মানে একাকী আছে, একাকী আছে মানে কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করেনি। দেখো তোমাদের এই যে ধারণাগুলো যারা একটু অ্যাডভান্সে পড়ো 9-10-9 তারা দেখো বন্ডিং, এটা অ্যামোনিয়া অণুর গঠন। অ্যামোনিয়া অণুর গঠন, অ্যামোনিয়ার অণুটা কিভাবে গঠিত হয়? এই হাইড্রোজেন কেমিক্যাল বন্ডিং, বন্ড ফরমেশনগুলো কিভাবে হয় দেখো। অ্যামোনিয়ার নাইট্রোজেনের 5টা ইলেকট্রন আছে, নাইট্রোজেনের 5টা, নাইট্রোজেন 7, তাহলে 2 5, কে কক্ষে 2টি, এল কক্ষে 5টি, তাহলে বাইরের কক্ষে আউটার মোস্ট অরবিটে 5টা ইলেকট্রন। নাইট্রোজেনের আউটার মোস্ট ইলেকট্রনের কটা? 5টা ইলেকট্রন। এই 5টা ইলেকট্রন দেখো, এই 5টি ইলেকট্রনের মধ্যে আর হাইড্রোজেন পরমাণুর কটা ইলেকট্রন? একটি। কোথায়? কে কক্ষে। এবার যখন নাইট্রোজেন আর হাইড্রোজেন রিয়াকশন করে অ্যামোনিয়া তৈরি করে, তখন নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করবে, তাহলে বন্ডটা কীরকমভাবে ফর্মেশন হয়? বন্ড ফর্মেশন, বন্ডটা গঠনটা কীভাবে হবে? বন্ধন গঠন হয় কীভাবে? বন্ড ফর্মেশন দেখো, নাইট্রোজেনের বাইরের কক্ষে 5টা ইলেকট্রন, হাইড্রোজেনের বাইরের কক্ষে 1টি ইলেকট্রন, মানে ওটাই শেষ ইলেকট্রন। তাহলে হাইড্রোজেনের 1টি করে ইলেকট্রন আছে, হাইড্রোজেনের 1টি করে ইলেকট্রন, তাহলে দেখো 2টি ইলেকট্রনে 1টি করে বন্ধন গঠিত হয়েছে। কিন্তু এই ইলেকট্রনটা দেখো বন্ড করেছে? করেনি। এটাকে বলা হয় লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন। লোন পেয়ার বা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, এটা একটা জোড়। লোন পেয়ারগুলো পেয়ার হয়। পেয়ার কেন বলা হয়? জোড়ে পেয়ার হয়। তাহলে এই দুটো ইলেকট্রন কোনো বন্ধনে অংশগ্রহণ করেনি। এই যে দুটো ইলেকট্রনের বন্ড, মানে এই দুটো ইলেকট্রনে একটা বন্ড, দুটো ইলেকট্রনে একটা বন্ড হয়, দুটো ইলেকট্রনে একটা বন্ড হয়। তাহলে এই ইলেকট্রনটা লোন পেয়ার অফ ইলেকট্রন, বন্ধন গঠন হয়নি। This electron is called lone pair of electron because this electron does not take part in bond formation. অর্থাৎ এই ইলেকট্রন জোড় দুটি রাসায়নিক বন্ধনে অংশগ্রহণ করেনি, এইগুলোকে বলা হয় লোন পেয়ার অফ ইলেকট্রন। বুঝতে পেরেছ? তাহলে প্রশ্ন হচ্ছে, এই রকম যাদের নিঃসঙ্গ ইলেকট্রন থাকবে এবং অন্যকে দান করতে পারবে, তাদেরকেই বলা হবে বেস বা ক্ষারক। তাদেরকে বলবো দান। এটা যদি অন্যকে দান করতে পারে, তাহলে এটা কি? ডোনেট করতে যদি পারে, তখনই হয়ে যাবে এখানেই হয়ে যাবে বেস। তাহলে দেখো, আমরা আর্নিয়াসের তত্ত্ব অনুসারে পড়াইনি ক্ষার কাকে বলে, ক্ষারটা পরে পড়াবো, আমি অ্যাসিডটা পড়াচ্ছি। আর্নিয়াসের তত্ত্ব অনুসারে যারা জলীয় দ্রবণে OH মাইনাস দেয়, তাদের ক্ষার বা ক্ষারক বলা হয়। ক্ষারকের ডেফিনেশনটা পরে বলবো, হ্যাঁ। তাদের ক্ষার বলা হয় যারা জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়। The substance which produce OH minus ion in aqueous solution, those are called alkali. তাই তো? তাহলে এখানে কি দেখো, OH মাইনাস আয়ন দিতে পারে, এটা দিতে পারে। একটা অন্য ভাগ হয়, অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দেয়, ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে OH মাইনাস আয়ন দেয়। তো যাই হোক, শোনো, এটা পরে পড়াবো। তাহলে প্রশ্ন হচ্ছে, অ্যামোনিয়া একটা ক্ষারক কেন? এই যে দেখো, অ্যামোনিয়া এটা ক্ষারক, অন্যকে দান করতে পারে। ফসফিন PH3 অন্যকে দান করতে পারে। অ্যালকোহল, এটা হচ্ছে অ্যালকোহল, যেমন মিথানল, দেখো মিথানল অন্যকে দান করতে পারে। তাহলে লুইস ক্ষারক কাকে বলবো? লুইস বেস যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় অন্যকে দান করতে পারে। তাহলে অ্যাসিড কাকে বলবো? তাহলে অ্যাসিড হচ্ছে তারাই যারা এই ইলেকট্রন জোড়টা নিতে পারে। অ্যাসিডস অ্যাকর্ডিং টু লুইস কনসেপ্ট, acids are those compounds which can accept lone pair of electron. লুইসের ধারণা অনুসারে অ্যাসিড তারাই যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে।
তাহলে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কারা গ্রহণ করবে? যার মধ্যে ইলেকট্রন ঘাটতি থাকবে, যার মধ্যে ইলেকট্রন পেয়ার ইলেকট্রন ডেফিসিয়েন্সি থাকবে। দেখো কিরকম, এটা একটা ক্যাটায়ন, এই ক্যাটায়নটা দেখো ইলেকট্রন জোর কি আছে, ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন জিরো, তার মানে ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস। ইলেকট্রন ঘাটতি সম্পন্ন একটি আয়ন, ইলেকট্রন ঘাটতি আছে, ইলেকট্রন নেই, তাহলে দেখো তো অ্যামোনিয়া এর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, তাহলে এটা কি হলো, এইটা কি করবে, NH4 প্লাস করবে। তাহলে দেখো তো একে ইলেকট্রন জোড় দিল, তাহলে এ কি দাতা, ডোনার, এ কি গ্রহীতা, অ্যাকসেপ্টার, গ্রহীতা। তাহলে দাতাকে কি বলেছিলাম, ডোনারকে ক্ষার, অ্যালকালি বা ক্ষার বা ক্ষারক, হ্যাঁ ক্ষার বা ক্ষারক, ক্ষারক হলে বেস হয়, ক্ষার হলে অ্যালকালি হয়, যাই হোক ওটা পরে ক্ষারকের পার্থক্যটা বলবো, ক্ষারক বা বেস। আর এটা কি অ্যাকসেপ্টার, তার মানে এটা অ্যাসিড। তাহলে লুইসের ধারণা অনুসারে কি, যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করবে তারাই অ্যাসিড, আর যারা দান করবে তারা ক্ষারক বা বেস। তাহলে এটা লুইসের ধারণা। দেখো কিরকম, একটা ভালো করে দেখো, BF3 বোরন ট্রাইফ্লোরাইড, BF3 যদি বলে তোমাদের কোশ্চেন ব্যাংকে আছে, দেখো কি জন্য অনেক বাচ্চা আছে ধুপ এগুলো বইয়ের মধ্যে নেই, কেন শুনবো ক্লাস, শোনার দরকার নেই, এত বেশি তো আমার বইয়ে নেই, কিন্তু তুমি রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকটা বের করো, তোমাকে সেখানে বলা আছে যে একটি অ্যাসিডের নাম বলো যেখানে হাইড্রোজেন নেই। দেখো এখানে হাইড্রোজেন আছে, BF3 হাইড্রোজেন আছে, তাহলে আরএনএসের তত্ত্ব অনুসারে তোমরা জানো অ্যাসিড মাত্রই হাইড্রোজেন গঠিত যৌগ, কিন্তু এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে তুমি এখানে না জেনে মুখস্থ করে রেখে দিচ্ছ, কিন্তু কোশ্চেন ব্যাংকটা তোমাকে সলভ করতেই হবে বা করবেই, তাহলে তোমার শোনা দরকার বেশ, আমার শুনে রাখাটাই ভালো বা জিনিসটা সম্পর্কে ধারণা করা ভালো। তাহলে এটা একটা অ্যাসিড, এটা অ্যাসিড, কিন্তু এটা অ্যাসিড কি ধরনের অ্যাসিড, অ্যাসিড তিন ধরনের হয়, আরএনিয়াস, ব্রনস্টেড লাউরি আর লুইস, এটাকে বলা হয় লুইস অ্যাসিড। কেন লুইস অ্যাসিড? তাহলে লুইস অ্যাসিড কাকে বলবো, যারা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করে। এই দেখো তাহলে লুইস অ্যাসিড মানে কি, লুইস বেস থাকতে হবে, এটা লুইস বেস, এটা লুইস অ্যাসিড, এই ইলেকট্রন জোড়টা গ্রহণ করে। তাহলে এ দাতা, এ গ্রহীতা, এ ডোনার, এ অ্যাকসেপ্টার, এ দাতা, এ গ্রহীতা। কিসের গ্রহণ করছে, কি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় গ্রহণ করছে। তাহলে এটা কেন গ্রহণ করে, দেখো অষ্টক সূত্র, কেমিস্ট্রিতে একটি কথা আছে অষ্টক সূত্র, অক্টেট রুল। যখন রাসায়নিক বন্ধন গঠন হয় তার বাইরের কক্ষে 8টি ইলেকট্রন হওয়া উচিত। তোমরা দেখো কিরকম, সোডিয়াম 2, 8, 1, কটা ইলেকট্রন ছাড়ে, এ কি দুটো ইলেকট্রন ছাড়তে পারে? ম্যাগনেসিয়াম যেমন দুটো ইলেকট্রন ছাড়ে, Mg2+ হয়, অ্যালুমিনিয়াম যখন 3টে ইলেকট্রন ছেড়ে Al3+ হয়, তাহলে ম্যাগনেসিয়াম 3টে ইলেকট্রন ছাড়ে না কেন, সোডিয়াম 2টো বা 3টে ইলেকট্রন ছাড়ে না কেন? তার অষ্টক পূর্তির জন্য। কেন, দেখো সোডিয়াম Na+ হলে বাইরের কক্ষে 8টা ইলেকট্রন হবে, তাহলে বাইরের কক্ষে সবাই 8টা ইলেকট্রন করতে চাই, এখানে কত 12টা, 2, 8, 2, তাহলে এখানে কত 2, 8, দেখো সেই জন্য বাইরের কক্ষে দুটো ইলেকট্রন, দুটো ছেড়ে দিলে বাইরের কক্ষে 8টা হবে, এটা 13, 2, 8, 3, 3টে ছেড়ে দিলে, এই 3টে ছেড়ে দিলে বাইরের কক্ষে 8টা হবে। নিষ্ক্রিয় ইলেকট্রন কাঠামো, ইনার্ট ইলেকট্রনিক কনফিগারেশন পাওয়ার জন্য, তাহলে বাইরের কক্ষে সবাই 8টা ইলেকট্রন করতে চাই। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা বন্ধন মানে কটা ইলেকট্রন, একটা বন্ধন মানে এই যে লাইনগুলো, একটা বন্ড দিস আর বন্ধন মানে ইলেকট্রন, তাহলে কটা ইলেকট্রন, একটা দুটো ইলেকট্রন, তাহলে মোট কটা ইলেকট্রন হলো 6টা।
তাহলে কি করতে চাই, বাইরের কক্ষে 8টা ইলেকট্রন করতে চাই। তাহলে দেখো তো এর কক্ষে কটা ইলেকট্রন আছে, ইলেকট্রন 6টা। তাহলে কি করতে চাইবে, 8টা ইলেকট্রন করতে চাইবে। কিভাবে করবে, এই দুটো ইলেকট্রন নিলে তাহলে 6 + 2 8 হয়ে গেল, সেই জন্য ইলেকট্রনটা গ্রহণ করলো। তার মানে কি, ইলেকট্রন মানে লুইস অ্যাসিডগুলো কি ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস, ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ। এরা হচ্ছে লুইস অ্যাসিড বা ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড হচ্ছে লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন যৌগ, ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। ঘাটতি আছে বলেই নিচ্ছে, সেই জন্য অ্যাকসেপ্টার। লুইস অ্যাসিড ইলেকট্রন ঘাটতি আছে বলে ইলেকট্রনটা নিচ্ছে, তাহলে অ্যাকসেপ্টার। তাহলে লুইস অ্যাসিডস আর ইলেকট্রন ডেফিসিয়েন্ট স্পিসিস অ্যান্ড হুইচ ক্যান অ্যাকসেপ্ট ইলেকট্রন পেয়ার ফ্রম ডোনার অ্যাটম আর মলিকুল। সেই জন্য দেখো দাতা থেকে ইলেকট্রন জোড় গ্রহণ করছে। তাহলে লুইস অ্যাসিড আর ক্ষার আমি দুটোই বলে দিলাম, পরে ক্ষারেরটা আর বলবো না, বা পরে যখন আসবে তখন বলবো। তাহলে আমার লুইস অ্যাসিড হচ্ছে ইলেকট্রন জোড় গ্রহীতা। তাহলে কারা লুইস অ্যাসিড, কারা লুইস অ্যাসিড, তাহলে তুমি এখানে দেখো লুইস অ্যাসিড ইলেকট্রন ডেফিসিয়েন্ট কম্পাউন্ড। তাহলে ক্যাটায়নগুলো তো আর ইলেকট্রন ঘাটতি থাকে, তাহলে ক্যাটায়ন H+, Ag+, Cu+, তারপরে ধরো Fe2+, 3+। সন্ধিগত মৌলগুলো আয়ন, সন্ধিগত মৌল কি, কপার, সিলভার, গোল্ড, মানে যারা পরিবর্তনশীল যোজ্যতা দেখায়, ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়। দেখো আয়রন ভেরিয়েবল ভ্যালেন্সি দেখায়, সিলভার দেখায়, কপার দেখায়। এরকম পরিবর্তনশীল যোজ্যতাগুলোকে সন্ধিগত মৌল বলা হয় বা ট্রানজিশন এলিমেন্ট বলা হয়। যারা কালার কম্পাউন্ড দেয়, বর্ণযুক্ত যৌগ দেয়, তারা সন্ধিগত মৌল এবং তাদের আয়নগুলো এবং হাইড্রোজেন আয়ন। তাহলে এদের সবার ইলেকট্রন ঘাটতি, ক্যাটায়ন মানে কি ইলেকট্রন ঘাটতি, সবাই ইলেকট্রন ঘাটতি। তাহলে এরা অ্যাসিড, এরা অ্যাসিড। কি অ্যাসিড, লুইস অ্যাসিড, লুইস অ্যাসিড। আর কারা হতে পারে ইলেকট্রন ঘাটতি সম্পন্ন, BF3, BCl3। দেখো এরকম একটা যৌগ, এরা হচ্ছে ইলেকট্রন ঘাটতি আছে। তাহলে প্রশ্ন হচ্ছে তোমাকে এই দুটো তুলে দিয়ে বললো এটা কি, বা তোমাকে বললো একটি দেখো এগুলোতে কি H+ আয়ন আছে, কোনো জায়গায় কি H+ আছে, নেই, হাইড্রোজেনই নেই। তাহলে তোমাকে বলে, যেমন কোশ্চেন ব্যাংকে থাকে যে একটি অ্যাসিডের নাম বলো যেখানে কোনো হাইড্রোজেন পরমাণু নেই, হাইড্রোজেন অ্যাটম নেই। তাহলে তুমি কি বলবে, BCl3 বা BF3। এটা হচ্ছে প্রকৃষ্ট উদাহরণ। এবার চলো অ্যাসিড চিনলাম। তাহলে অ্যাসিডের কয় ধরনের অ্যাসিড, মানে তত্ত্ব। অ্যাসিড কাকে বলে সেটা তত্ত্ব কয়টা, এক হচ্ছে আরেনিয়াস, 2 হচ্ছে ব্রনস্টেড লাউরি, 3 হচ্ছে লুইস কনসেপ্ট, লুইস অ্যাসিড। এইবার দেখো তোমাদের অ্যাসিডের সাধারণ তত্ত্ব। স্যার এত কিছু বললেন, অ্যাসিডের সাধারণ সংজ্ঞায় দিলেন না। সাধারণ সংজ্ঞা কি, বইগুলোতে যে সংজ্ঞাটা থাকে সেই সংজ্ঞাটা কি। তাহলে দেখো তো সাধারণ সংজ্ঞা কি। তাহলে অ্যাসিডের কতগুলো ধর্ম পড়ে নেই, তারপর সাধারণ সংজ্ঞাটা বলবো। কতগুলো ধর্ম পড়ে নেই, দেখো তোমাদের বলছে ল্যাকটিক অ্যাসিড কোথায় থাকে, লেবুতে কি থাকে, ফলগুলোতে সাধারণত অ্যাসিড থাকে, সেই জন্য ফলগুলোর স্বাদ কি হয়, টক। তাহলে স্বাদে অ্যাসিড হচ্ছে স্বাদে অম্ল, হ্যাঁ, টেস্ট আর সাওয়ার্স। আচ্ছা, 1, 2 দেখো অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে। কিরকম, অ্যাসিড ধাতুর সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, বা এটা পরে বলছি, অ্যাসিড প্লাস ওইটা পরে বলছি।
আচ্ছা নাই বলিনি, অ্যাসিড প্লাস সল্ট, অ্যাসিড প্লাস বেস, সল্ট প্লাস ওয়াটার, অ্যাসিড প্লাস ক্ষার বা ক্ষারক, লবণ প্লাস জল, দেখো HCl, NaOH, NaCl প্লাস ওয়াটার। এই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। হ্যাঁ, বা পরে বলবো, সেগুলো পরে আসবো ধীরে ধীরে। এটা একটা তাহলে অ্যাসিডের ধর্ম। অ্যাসিড ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল, ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, এটা আমরা দেখেছি। আর কি দেখো, অ্যাসিড ধাতু বা ধাতু, এটাকে ধাতু, মেটাল, জিঙ্ক, এটা একটা ধাতু বা মেটাল কি করবে দেখো, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা তোমরা ক্লাস 8-এ পড়েছো অ্যাক্টিভিটি সিরিজ, তোমরা কি পড়েছো দেখো। আচ্ছা পরে বলছি। সক্রিয়তা শ্রেণীতে হাইড্রোজেনের উপরে যে ধাতুগুলো আছে তারা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দেবে, এই হাইড্রোজেনকে বের করে দেবে। দেখো তাহলে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে, অর্থাৎ হাইড্রোজেনটা এখানে আসবে, এটা ওখানে চলে যাবে, হাইড্রোজেন বের করে দিল। রিপ্লেসেবল হাইড্রোজেন, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন। তাহলে যে যৌগ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে, যারা ধাতু বা ধাতুর কোনো মূলক দ্বারা, ধাতুর মতো কোনো মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়। দেখো এটাও একটা ধাতু, এই ধাতুটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে দিচ্ছে। রিপ্লেসেবল হাইড্রোজেন, প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকে। তাহলে প্রতিস্থাপন কে করে? ধাতু বা ধাতুর মতো কোনো মূলক, যেমন অ্যামোনিয়াম মূলক, এটা ধাতুর মতো মূলক, মেটাল লাইক রেডিক্যাল। তাহলে কি বলবো আমরা, তাহলে অ্যাসিডের দুটো ধর্ম পড়লাম আমরা, আরও ধর্ম আছে, দুটো ধর্ম পড়লাম। একটা কি, অ্যাসিড একটা স্বাদে অম্ল, অ্যাসিড ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে। অ্যাসিডে কি থাকবে? প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন থাকবে, ধাতু বা ধাতুর মতো কোনো মূলক দ্বারা প্রতিস্থাপন হবে। তাহলে অ্যাসিডের সংজ্ঞা কি? তাহলে এইগুলো নিয়ে আমরা অ্যাসিডের সংজ্ঞা বলতে পারি। তাহলে যে সকল যৌগে ধাতু বা ধাতুর মতো আচরণকারী মূলক দ্বারা আংশিক বা সম্পূর্ণ প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু থাকে, আর যে যৌগগুলো স্বাদে অম্ল, যারা ক্ষারকের সঙ্গে বা ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, তাদের অ্যাসিড বলে। মানে হাইড্রোজেন কন্টেনিং কম্পাউন্ডস ইন হুইচ হাইড্রোজেন আর রিপ্লেসড বাই metal or metal like radicals and which produce salt and water reacting with base and which are sour in taste, those are called acids. তাহলে এই হলো অ্যাসিডের ডেফিনেশন, অ্যাসিডের তত্ত্ব ক্লাসিফিকেশন গেল। এইবার আমরা অ্যাসিডের অ্যাসিডের তত্ত্বের ক্লাসিফিকেশন, অ্যাসিড তত্ত্ব, থিওরি ক্লাসিফিকেশন। এবার ক্লাসিফিকেশন অফ অ্যাসিড। অ্যাসিডের শ্রেণীবিন্যাস খুব ইম্পর্টেন্ট। আমি পুরোটা করতে পারছি না, এক্ষুনি শেষ করব, 5-10 মিনিট। অ্যাসিডের ক্লাসিফিকেশন অফ অ্যাসিডস। দেখো অ্যাসিডের কয় প্রকার অ্যাসিড, অ্যাসিডের ভাগগুলো কি কি? দেখো, আণবিক গঠন অনুসারে, আণবিক গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। কিরকম গঠন তার অনুসারে, হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ অ্যাসিড। এইটা দেখো, হাইড্রাসিড, অক্সি অ্যাসিড হলো,
এই অক্সি অ্যাসিডকে আবার ভাগ করব আস আস ইক হাইপো আর হচ্ছে পার। এটা হচ্ছে হাইড্রাসিড, এটা হচ্ছে অক্সি অ্যাসিড। অক্সি অ্যাসিড এটা দেখো গঠন অনুসারে বি। এগুলো সব ডিসকাস করব আমি, আজকে ভিডিওটা করছি না, তোমাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি। নেক্সট ডেতে এগুলো সব ডিসকাস করব। হ্যাঁ, আর তীব্রতা অনুসারে স্ট্রেংথ, অ্যাকর্ডিং টু স্ট্রেংথ, তীব্রতা অনুসারে স্ট্রং অ্যাসিড, উইক অ্যাসিড। এক হচ্ছে তীব্র অ্যাসিড, স্ট্রং অ্যাসিড। দুই হচ্ছে মৃদু অ্যাসিড, উইক অ্যাসিড। খুব ইম্পর্টেন্ট, এগুলো জানতেই হবে তোমাকে, তোমাদের বইয়ে নেই কিন্তু। সহায়িকা বইগুলো আছে, তুমি সহায়িকা বই পড়বে, টেক্সট বইয়ে পড়বে না, টেক্সট বইয়ে নেই, অথচ সহায়িকা বই পড়বে। তাহলে ভিডিওটাও শোনো। দেখো এ বি সি উৎস অনুসারে, সোর্স, উৎস, সোর্স, সোর্স কি সোর্স? অর্গানিক অ্যাসিড, ইনঅর্গানিক অ্যাসিড। সোর্স জৈব অ্যাসিড, অজৈব অ্যাসিড। সোর্স মিনারেল অ্যাসিড। সোর্স হিসাবে কি? খনিজ অ্যাসিড আর হচ্ছে জৈব অ্যাসিড। মিনারেল অ্যাসিড এক নম্বর হচ্ছে খনিজ অ্যাসিড, খনিজ অ্যাসিড। এগুলো সব ডিসকাস করব পরের দিন। মিনারেল অ্যাসিড। দু নাম্বার জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড অর্গানিক, অর্গানিক। নেক্সট ডেতে সব করব। তাহলে একটা কি? এ ছিল এই, বি ছিল স্ট্রেংথ, সি ছিল উৎস, ডি ক্ষারগ্রাহিতা অনুসারে, ক্ষারগ্রাহিতা অনুসারে অ্যাকর্ডিং টু বেসিসিটি। বেসিসিটি, বেসিসিটি ভীষণ ইম্পর্টেন্ট, এটার উপর রায়মার্টিনে কোশ্চেন পাবে। বেসিসিটি অনুসারে কি? এক ক্ষারীয়, এক ক্ষারীয়, দুই দ্বিক্ষারীয়। যখন লবণ পড়বে তখন এটা লাগবে। দ্বিক্ষারীয় মানে মনোবেসিক, মনোবেসিক, দ্বিক্ষারীয়, ডাইবেসিক, ত্রিক্ষারীয়, ট্রাইবেসিক, ত্রিক্ষারীয়, ত্রিক্ষারীয়, ট্রাইবেসিক, ট্রাইবেসিক। টেট্রাবেসিক হয়, সেটা তোমাদের লাগবে না, না চাইলে দিয়ে দেবো। তাহলে দেখো এতগুলো ডেফিনেশন অনুসারে আমাদের অ্যাসিডের শ্রেণীবিন্যাস আছে। তাহলে এইগুলো প্রত্যেকটি কিন্তু, প্রত্যেকটি আমি পরের ভিডিওতে এইগুলো প্রত্যেকটি ডিসকাস করব নেক্সট ভিডিওতে। ভিডিওটা খুব বড় হয়ে যাবে আর আমার একটু ব্যস্ততা আছে, সেই জন্য আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। ক্লাসিফিকেশন অফ অ্যাসিড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তুমি লবণ যখন তৈরি করতে যাবে তখন তুমি এই বেসিসিটি না জানলে লবণ কি, কয়টা লবণ তৈরি হবে বলতে পারবে না। সেই জন্য খুব ইম্পর্টেন্ট। বেসিসিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইন কেস অফ সল্ট। লবণ গঠনের সময় কটা লবণ তৈরি হবে, একটা অ্যাসিড কটা লবণ তৈরি করবে, এই ক্ষারগ্রাহিতা বা বেসিসিটি না জানলে বলতে পারবে না। ফলে এটা লাগবেই। আর এগুলো তো লাগেই, জানো তো তুমি। এই যে তীব্রতা অনুসারে এগুলোও লাগবে, উৎস অনুসারে এটাও লাগবে। আর আস, ইক, হাইপো, পার। যদি তুমি 9-এর ধারণাটা ঠিক না নিতে পারো, 11-12-এ গিয়ে যখন পড়বে তখন খেয়ে হারিয়ে ফেলবে। কারণ 9-এ ধারণাটা থাকলে তখন গিয়ে ঝট করে সেটা নিয়ে নিতে পারবে, নাহলে যখন মহাসমুদ্রে পড়ে যাবে তখন আর লিঙ্কটা নিতে পারবে না। ঠিক আছে, তাহলে আশা করব ভিডিওটা ভালো করে দেখবে, ভালো করে দেখবে বা পড়বে, এবং পরের এর সঙ্গে পরের ভিডিওটা যখন কন্টিনিউ করব তখন সেটাও দেখবে, ধারণা যদি তৈরি করতে চাও সঠিকভাবে। ঠিক আছে, এখানেই আজকে আমি শেষ করলাম।